ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে হয়েছে এখানে সেখানে। পরিবারের সদস্যদের কাছে যোগাযোগ করা হতো না ভয়ে। যদি সেই কল লিস্ট ধরে স্বজনদেরকে হয়রানি করা হয় কিংবা গ্রেফতার করা হয়, নিজেও গ্রেফতার হওয়ার ঝুঁকি ছিল। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম কালবেলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলছিলেন, একসময় রাজনৈতিক কর্মকাণ্ডের অগণিত সহযোদ্ধাদের হারিয়ে ফেলেছেন, তাদের কেউ আর ফিরে আসেনি। মনে হয়েছে আমিও আর নাই। তখন আমি আমার একটা খাতার মধ্যে লিখে রাখছিলাম যে তখন আমার মেয়ের বয়স 1 বছর। এইভাবে লিখে রাখছিলাম যে বাবা, আমি যদি কখনো পৃথিবীতে না থাকি, জেনে নিও যে দেশের স্বাধীনতা, দেশের গণতন্ত্র, সার্বভৌমত্বের জন্যই আমার আত্মহতি, যে হয়তো তোমাদের সাথে কথা হবে না। কিন্তু লেখাটা এই কারণেই, সিদ্ধান্তটা এই কারণে ছিল, কিন্তু পিছপা হবো না কখনো, যে লড়াই হচ্ছে, লড়াই চালিয়ে যাব। এই জন্য এই জিনিসটাতে এরকম পরিস্থিতিগুলো আমরা ফেস করছিলাম। মানে সেই জায়গাটা ছিল শুক্রশি বাজার, রানীমহল সিনেমা হলের পিছনে, ওই নদীর মধ্যে যে বলগেটসের মধ্যে রাত্রে থাকা কাটানো। এক এক সময় এক একটা শুনতেছি এক এক সহযোদ্ধা হারিয়ে যাচ্ছে, এক এক সহযোদ্ধাকে গুম করতেছে। সবুজবাগের সুজন আমার সাথে অনেক দিন থাকতো, এইখানে হচ্ছিল। হঠাৎ করে সুজন নাই, সুজন আর ফরাদ একসাথে আজও ফিরে আসে নাই। মতিঝিলের আমাদের মেজর রহমান টিটু আজও ফিরে আসে নাই, গুম। খিলগাঁও থানা ছাত্রদলের প্রচার সম্পাদক, বৃহত্তর খিলগাঁও থানা রামপুরা সহ যখন একসাথে ছিল, মাহমুদুল হাসান রনি আজও ফিরে আসে নাই। সূত্রাপুরের পিন্টু প্রতিদিন সকালে মিছিল করে বলতো, ভাই মিছিল করছি, যে সূত্রাপুরে কাঠের ফুলে মিছিল করছি, লোহার ফুলে মিছিল করছি। এই প্রতিদিন এই পিন্টু আজও ফিরে আসে নাই। গত ঈদে তার মা বলছে, বাবা মৃত্যুর আগে তার কোথায় আছে কবরটা হইলো দেখতে চাই। তো ওইখানকার সম্রাট মোল্লা সাংগঠনিক সম্পাদক, সে আজও ফিরে আসে নাই। ওই থানার আরেক সহসভাপতি সোহেল আজও ফিরে আসে নাই। তারপরে আমাদের কোতোয়ালির জহির, কোতোয়ালি, সোহেল, এভাবে অনেক সহযোদ্ধা। আমাদের এই নিউ মার্কেটের বাপ্পি, তার বোন আজও ঘুরে ঘুরে কাঁদে। একমাত্র ভাই ছিল তার, যে বাপ্পি মৃত্যুর আগে বলছিল, বোন তোর জন্য কিছু করতে পারলাম না। এক ভাই এক বোন ছিল তারা। ধানমন্ডি রাজু, তাকে গুম করছে, আজও ফিরে পায় নাই। কলাবাগানের জসিম আজও ফিরে আসে নাই। আমাদের ইসমাইল হাজারিবাগের মর্মান্তিকভাবে মৃত্যু, পুলিশ নিয়ে নির্যাতন করে হত্যা করছে। তো সেই সময়গুলো ছিল প্রতি মুহূর্তে কেউ গুম হয়ে যাচ্ছে, কেউ খুন হচ্ছে, কাউকে না পায় তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, মাকে ধরে নিয়ে যাচ্ছে। যেমন আমাদের এই বর্তমান পূর্ব ছাত্র দলের সভাপতি, তাকে না পেয়ে তার বোন এবং তার শাশুড়িকে কুমিল্লা থেকে ধরে নিয়ে আসছে। যখন সংসার ভেঙে যাচ্ছে, মা বাবার চাপে ওই ছেলের পরবর্তীতে আত্মসমর্পণ করে। নির্যাতনের এমন কোনো মাধ্যম নেই যা ভোগ করতে হয়নি স্বৈরাচার হাসিনার পেটোয়া বাহিনীর দ্বারা। এখনও সেই শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে। মাঝে মাঝে রাজনীতি ছেড়ে দেওয়ার ইচ্ছা জাগলেও পরক্ষণে আবার দ্বিগুণ মনোবল নিয়ে যুক্ত হয়েছেন, ফিরে এসেছেন নেতাকর্মীদের মাঝে। বিভিন্ন থানাতে রিমান্ডে ঠান্ডা ফ্লোরে ছিলাম। আজকে ডাক্তারদের কাছে ডাক্তার বলতে, কেন এরকম কী হয়েছে, যে ঠান্ডাতে ফ্লোর, দিনকে দিন ঠান্ডার মধ্যে ফ্লোরে মাটির মধ্যে শোয়া রাখতো, সেখান থেকে শ্বাসকষ্ট, অ্যাজমার সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো আমাদের শরীরে আমরা আসলে বিভিন্নভাবে রোগে আক্রান্ত হয়ে গেছি। জেলখানার খাবারগুলো সেরকম ছিল বিষাক্ত, কোনো ফ্যাসিলিটি, মানে একজনের সাথে যেখানে একজন থাকার বা যেখানে 10 জন থাকার, সেখানে 50 জন ছিল, 100 জন ছিল। ডিবি অফিসে ঘন্টার পর ঘন্টা, দিনকে দিন রিমান্ড, পিছনে হ্যান্ডকাপ লাগায় চেয়ারে বসায় রাখতো। কাউকে যে বলবো কষ্ট হচ্ছে, এই কথা বলতে আসতো না তারা। 8-10 ঘন্টা 15 ঘন্টার পর আসা, যে কী হয়েছে ভাই, আপনাকে এইভাবে বসায় রাখছে কেন, মানে এটা ক্রিটিসাইজ, কটাক্ষ করা, যে আপনাকে এইভাবে বসায় রাখছে কেন। আবার কিছু 5-7 ঘন্টা পরে একজন আসা দেখে এমনি করে চলে যেত। পরিবারের সদস্যরা বছরের পর বছর ধরে জানতেই পারেনি বেঁচে আছেন কিনা। অনেকের সঙ্গে ছিন্ন করতে হয়েছে আত্মার বাঁধন। তবুও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বিএনপির আদর্শকে ছাড়তে পারেননি যুবদলের নেতা খন্দকার এনামুল হক এনাম। যে আমাদের কাছে একটা বাসা বাড়ি ভাড়া দিত না, আপনি এটা কল্পনা করতে পারেন? আমি আমার শ্বশুরের ভোটার আইডি কার্ড, আমার ওইখানকার ভোটার আইডি কার্ড দিয়ে আমার শ্বশুরের নামে বাসা ভাড়া নিতাম। আমার শালার, আমার ওয়াইফ থাকবে, তারা যে আমাকে বাসা ভাড়া দিবেন, আমার আইডি কার্ডটা দিলে সেটা থানায় চলে যাবে, ওই আইডি কার্ড হিসেবে করবে, ওই সতর্কতা অবলম্বন করতাম। যে আমার আইডি কার্ড গেলে, যে প্রত্যেকটা আপনারা জানেন, ঢাকা শহরে বাসা ভাড়া নিতে হলে ভোটার আইডি কার্ড জমা দিতে হবে, ভোটার আইডি কার্ডটা আবার থানাকে দিতে হবে, ওই বাড়িওয়ালা থানার কাছে জমা দিতে হবে। নতুন যে ভাড়াটি আসলে ওইভাবে পর্যন্ত আমাদেরকে গ্রেপ্তার করতো। বাড়িওয়ালা শুনলে তো ভাড়া দিবেই না, গোপন রেখে বাসা ভাড়া নিতে হতো, জানি হলে ওই এলাকা ছাড়তে হতো, বিকল্প রাস্তা, বিভিন্ন রাস্তা অবলম্বন করতে হতো। বিভিন্ন রকমের আমাদের চায়ের দোকানে বসতে পারতাম না। আজকে এই যে এখানে বসতেছি, হয়তো স্বস্তি এতটুকু, 16-17 বছর পরে এখানে বসতে পারতেছি। রাজনৈতিক সহযোদ্ধাদের স্মৃতিচারণ করতে গিয়ে ভারী হয়ে আসে কণ্ঠ। অভিযোগের সুরে বলেন, তাদের পরিবারের খোঁজ খবর এখন আর অনেকেই রাখে না। খুব বেশি আসলে কষ্ট লাগে এই নুরুজ্জামান জনির বিষয়টা।
আগের দিনও তার সাথে কথা হয়, যখন জেলখানায় তার ছোটো ভাইকে দেখতে যায়, সে আমাকে বলছে, ভাই হীরাকে একটু দেখতে যেতে চাচ্ছি। আমি বলছিলাম আমি যাওয়ার দরকার না, জেল গেটে এখন তোমার যাওয়াটা ঠিক হবে না। তখন আমরা সিটি সেলে কথা বলতাম। তো আমি বললাম দেন তোমার যাওয়াটা জেল গেটে যাওয়ার দরকার নাই। বলছে ওরা 2 ভাই, ওদের আর কেউ নাই। তো বলছে বাবা তো যেতে পারবে না, ও বারবার ভিতর থেকে খবর দিচ্ছে আমি একটু যাওয়ার জন্য, খুব কষ্টে আছে ভাই। তখন তো জেলখানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনেক কষ্টে, বলছে খুব কষ্টে আছে, একটু যায় কয়টা টাকা দিয়ে আসে। আমি তখন 1000 টাকা ওর কাছে পাঠাইছিলাম। সেই টাকাটা দিয়ে আসার পরে সে আসছে। তখন সেই রাত্রে যখন আপনাকে যেটা বলছিলাম আগে, যে হাবিবুর রশিদ যখন ফোন করে বললো জনি আর নাই, তখন আমি নিজেকে ঠিক রাখতে পারি না। এই নুরুজ্জামান জনি যে খুব স্নেহ ছিল, একটা খুব ভালো মিশুক ছেলে ছিল। তার সেরাও দেখবেন তার মা বাবা এখন এত ভালো ছিল, তখন মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারেন না, একা একা কাঁদছি। আমি যেখানে ছিলাম সেই রুমটাতে আমি একা থাকতাম, একদম শুক্রুশি বাজারের ভিতরে একটা জরাজীর্ণ বিল্ডিংয়ের ভিতরে, বাইরে দিয়ে তালা মারাত করতে মানে একা একা কাঁদছি আমি। সেদিনও সিদ্ধান্ত নিয়েছিলাম হয়তো আর রাজনীতি করবো না, কিন্তু পরবর্তীতে দেশের তাগাদায় হয়তোবা দলের আদর্শের কারণে তখন আবার নেতাদের ফোনের কারণে তখন আবার রাজনীতি করতে হয়। কিন্তু সেটা নিজেকে এখনও ধরে জনি শিশুটাকে যখন দেখি পাই এত কষ্ট লাগে। আমার সন্তানরা তো আমাকে বাবা ডাকতে পারতেছে, সে তো তার জন্মের পর বাবা পায় নাই, তখন তার স্ত্রীর সন্তান সম্ভব ছিল। এই শিশুটির জন্মের পর তার বাবা নামটা আজ পর্যন্ত ডাকতে পারে নাই। কাকা ডাকতেছে, চাচা ডাকতেছে, মামা ডাকতেছে, মা ডাকতেছে, দাদাকে ডাকতেছে, কিন্তু বাবা নামটা তার মধ্যে উচ্চারণ হয় নাই, সে বাবা ডাকতে পারে না। তেমনিভাবে আজকে নুরুর সন্তানরা, আমি তো বেঁচে আছি, আমার সন্তানরা আমাকে পাচ্ছে, এখন সন্তানদেরকে নিয়ে কোথাও যাচ্ছিও, কিন্তু যারা নাই, যে বোনটার স্বামী নাই, যে মায়ের সন্তান নাই, এই যে পিন্টুর মা জড়াই ধরে কান্না করলো, একেবারে অসুস্থ। উনি সেদিন বললো, বাবা আমার ছেলেটা কোথায়, একবার বলো কোথায় কবর দিছে, তাকে কবরটা দেখাও। প্রত্যাশা করেন একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসুক, ফ্যাসিবাদ যেন নতুন করে মাথাচাড়া দিতে না পারে, প্রতিহিংসার রাজনীতিও চিরতরে বন্ধ হয়ে যায়। সংস্কার সারা জীবন চলবে, একটা পরিবারের ভিতরে সংস্কার চলে, দেশের সংস্কার চলবে। সংস্কার আছে এই পরিস্থিতির উপর সংস্কার হবে, প্রেক্ষাপটে সমস্যা আসলে সমস্যা সমাধানের জন্য সংস্কার হবে, যখন যে সমস্যাটা আসবে সেটা সমাধানের জন্য নতুন নতুন পন্থা সৃষ্টি হবে। এটাই তো সংস্কার। যে কোনো একটা সমস্যা হচ্ছে সেটাকে যে ট্যাকল দেওয়া, সেটাকে কীভাবে সলভ করা, এটাই তো সংস্কার। তো সমস্যার পরিপ্রেক্ষিতে সংস্কার হবে। সংস্কার একদিনের বিষয় না, সংস্কার চলতে থাকবে। কিন্তু এই সংস্কারের পর কি কেউ বলতে পারবে, চ্যালেঞ্জ দিতে পারবে এই যে সংস্কারের পর 1 বছর বা 1.5 বছর বা আরও 6 মাস পর্যন্ত সংস্কার হবে, তারপর আর কোনো সংস্কারের প্রয়োজন হবে না? কেউ এটা বলতে পারবে? কোনোদিনও পারবে না। সংস্কার প্রয়োজনের তাগিদে সংস্কার আসছে, সংস্কার হবে, চলবে, এটা চলমান প্রক্রিয়া। কিন্তু এই জন্য রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করা, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা, মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা, গণতন্ত্রের চর্চা থেকে বঞ্চিত করা, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা, আজকে রাষ্ট্র স্থবির হয়ে আছে। খন্দকার এনাম বলেন, 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের বাস্তবমুখী অগ্রগতি দৃশ্যমান হয়নি। তিনি আরও বলেন, দেশে যদি একটি নির্বাচিত সরকার থাকত তাহলে এই দায় এড়াতে পারত না। কেবল জনগণের স্বার্থেই বিএনপি নির্বাচন চায় বলে দাবি করেন যুবদল নেতা এনাম। সংস্কার আসলে আছে, চলবে, সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু দ্রুত সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেই বাংলাদেশটাকে মনে হয় একটা স্থিতিশীল জায়গার মধ্যে যাবে বলে মনে করি আমি। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।